তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজকের গল্প শঙ্করসন রায়ের লেখা সুড়ঙ্গের রহস্য। ছোটনাগপুরের একটি পাহাড়ি অঞ্চলে টাংস্টেন নামে একটি ধাতুর সন্ধান করছিলাম। টাংস্টেন খুব শক্ত জাতের ধাতু। তাকে লোহার সঙ্গে মেশালে বিশেষ ধরনের ইস্পাত তৈরি হয়। এই ইস্পাত এতই শক্তিশালী যে তাকে বুলেট দিয়েও বিদীর্ণ করা যায় না। পাহাড়ের নিচে ঘন শালবন, শালবনের মধ্যে অনেকগুলো কোয়ার্টজ পাথরের শিরা মাটি খুঁড়ে বেরিয়ে আছে। তাদের মধ্যে খোঁড়াখুড়ি করে আমরা টাংস্টেন খুঁড়ি বিস্তর, কিন্তু খুঁজে পাই অল্পই। আমার মনে হলো টাংস্টেনের আসল ভাণ্ডার বুঝি মাটির নিচে কোয়ার্টজ পাথরের শিরার একেবারে ভেতরের মহলে লুকোনো আছে। একটা গহ্বর খনন করে ভেতরের খবর নেবার আয়োজন করলাম। কোয়ার্টজ পাথরের শিরাটি এক জায়গায় ভেঙে আলগা হয়ে পড়েছে। বিচ্ছিন্ন সাদা পাথরের টুকরোগুলো অনেকটা যেন স্তূপের আকারে সাজানো ছিল। কোদাল দিয়ে পাথরের স্তূপটিকে সরিয়ে ফেলতেই বড় আকারের কালো রঙের একটি পাথর চোখে পড়ল। পাথরটি মাটির ভেতরে গাঁথা। চারটে গাঁইতি দিয়ে চারপাশ থেকে চার দিতে পাথরটি আলগা হয়ে বেরিয়ে পড়ল। পাথরটি সরে আসতেই একটি সুড়ঙ্গ চোখে পড়ে। সুড়ঙ্গের ভেতরে গভীর অন্ধকার। টর্চের আলো জ্বালিয়ে দেখলাম সুড়ঙ্গটা ঢালু হয়ে নিচে নেমে গেছে। কতদূর পর্যন্ত গিয়েছে তা বোঝা গেল না। সুড়ঙ্গটা দেখে আমার সহকর্মী নীরেন সোল্লাসে বলে উঠল, বাহ, একেবারে রেডিমেড ভেতরে ঢোকার পথ। খোঁড়াখুড়ি না করেই ভেতরে ঢুকতে পারবো। নিশ্চয়ই এটা পুরনো খনি। কিন্তু এই খনির খবর তো আগে কখনো পাইনি আমরা। এখানকার যেসব রিপোর্ট আমাদের হাতে এসেছে তাদের মধ্যে এই খনির কোনো উল্লেখই নেই। ভুবন মাহাতো ছিল আমাদের গাইড, স্থানীয় লোক। এখানকার পথঘাট, পাহাড় জঙ্গল সবই তার নখদল। সে বললে, এটা তো খুব প্রাচীনকালের খনি। নাগবংশের রাজাদের আমলে এই খনিতে কাজ আরম্ভ হয়েছে। আমি বললাম, প্রাচীনকালের লোকেরা টাংস্টেন কিনল কি করে? টাংস্টেনের সঙ্গে মানুষের পরিচয় তো বেশি দিনের পুরনো নয়। ভুবন বললেন, টাংস্টেন নয় স্যার, অন্য কোনো জিনিস এই খনি থেকে বের করা হবে। কি জিনিস তা অবশ্য আমি বলতে পারবো। নীরেন বললেন, ভেতরে ঢুকলেই তা বোঝা যেতে পারে। চলুন না, সুড়ঙ্গের মধ্যে ঢুকে পরীক্ষা করে দেখি আমরা। আজকে উঠে আমি বললাম, ভেতরে ঢুকবো কি মশাই? প্রাচীনকালের খনি, কত বিষাক্ত গ্যাস যে ভেতরে জমে আছে তার ঠিক নেই। ভেতরে ঢোকার আগে বাইরে থেকে তাজা বাতাস সুড়ঙ্গের মধ্যে পাম্প করে ঢুকিয়ে দিতে হবে। সে তো অনেক হাঙ্গামার ব্যাপার। তার জন্য বড় ফ্যান, নানা রকমের যন্ত্রপাতি এনে বসাতে হবে এখানে। গম্ভীর মুখে আমি বললাম, তা হবে বই। অমনি অমনি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে নিজেদের জীবন তো আমরা বিপন্ন করতে পারি না। এসব করতে সময় লাগবে অনেক। ইতিমধ্যে চেষ্টা করে দেখা যাক না এই সুড়ঙ্গটির মধ্যে কিসের খনি ছিল সে খবর পাওয়া যায় কিনা। ভুবন বললে, খবর যদি পেতে চান করালি মাইতির কাছে চলুন। বছর 30 আগে এই সুড়ঙ্গের মধ্যে তিনি ঢুকেছিলেন। ঢুকে কি পেয়েছিলেন তা অবশ্য আমি জানি না, তবে একটা বড় আকারের তামার পাত তিনি বের করে এনেছিলেন বলে শুনেছি। তাতে কি সব নাকি খোদাই করা আছে। কোথায় আছে সেই তামার পাতটি? আমি সাগ্রহে প্রশ্ন করলাম। করালি মাইতির কাছেই আছে। তৎক্ষণাৎ আমরা ভুবন মাহাতোকে নিয়ে করালি মাইতির বাড়িতে গেলাম। করালি তখন তার ঘরের দাওয়াতে বসে তামাক খাচ্ছিলেন। বয়স বোধহয় 80 পেরিয়েছে। মাথার চুলগুলো সব কাশফুলের মতো সাদা। মুখের চামড়া কুঁচকে আমসি হয়ে গেছে। চোখ দুটো ছোট ছোট, কিন্তু আশ্চর্য রকমের উজ্জ্বল। আমরা সামনে গিয়ে দাঁড়াতেই পুরো কুঁচকে আমাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকালেন তিনি। কি চাই আপনাদের বাবু মশাই? প্রায় ধমকের সুরে প্রশ্ন করলেন করালি। আমি বুড়ো মানুষ, কারো সাথে পাতে নেই। আমার কাছে কিসের প্রয়োজন আপনাদের? আমি বললাম, প্রয়োজন সামান্য। টুকরিপাড়ার জঙ্গলের
পুরনো খনিটা থেকে যে তামার পাত্রটা আপনি খুঁজিয়ে পেয়েছেন সেইটা দেখতে চাই আমরা। তামার পাত্রের কথা কে বলেছে আপনাদের? করালির গলার স্বর পাথরের মতো জমাট বাঁধে, চোখ দুটি ঝলসে ওঠে আগুনের মতো। বুঝেছি, এ ভুবন মাহাতোর কাজ। কিন্তু বাবু মশাইরা, আমার পাত্রটা আছে আমার ঠাকুর ঘরের শালগ্রাম শিলার পাশে, ওটা আমি ছাড়া কেউ ছুঁতে পারে না। আমি বললাম, বেশ তো, আমরা কেউ ওটাকে ছোঁবো না, আপনি হাতে নিয়ে বসুন, আমাদের দেখে নিতে কোনো অসুবিধা হবে না। আপনারা দেখে নেবেন মানে? চোখ পাকিয়ে বলে উঠলেন করালি। জানেন, আমার নিজের বাড়িরও কাউকে ওটা দেখতে দিইনি। শুনুন বাবু মশাইরা, এই তামার পাতটা একান্ত হবে আমার নিজস্ব জিনিস, কাউকে কখনো দেখতে বা ছুঁতে দিইনি, দেবও না। অগত্যা আমরা ফিরে এলাম আমাদের তাঁবুতে। তাঁবুর সামনে ডেক চেয়ারে বসে পড়ে ধীরেনকে বললাম, তাহলে সুড়ঙ্গের মধ্যে ঢোকার ব্যবস্থাই করা যাক। হেড অফিসে সুড়ঙ্গের মধ্যে হাওয়া চালাবার জন্য যন্ত্রপাতির ফরমাস পাঠিয়ে দিন আজ। ধীরেন বললে, এইসব যন্ত্রপাতি এসে পৌঁছতে তো অনেক সময় লাগে, এতদিন চুপচাপ বসে না থেকে সুড়ঙ্গের মধ্যে ঢোকার চেষ্টা করলেই তো হয়। আমি বিরক্ত হয়ে উঠে বললাম, কি যে সব ছেলে মানুষের মতো কথা বলছেন তার ঠিক নেই। আপনার ফুসফুসের কি বিষাক্ত গ্যাস সইবার ক্ষমতা আছে যে এই দুঃসাহসিক চেষ্টা করতে চান? একটু ধৈর্য ধরুন না, যন্ত্রপাতিগুলো এসে গেলে নিশ্চিন্ত মনে সুড়ঙ্গের মধ্যে ঢুকতে পারবেন। নিজের মুখ গোমরা করে বসে থাকেন, আর কোনো কথা বললেন না। আমি ভুবনকে প্রশ্ন করলাম, হ্যাঁ হে ভুবন, রানী মাইতি সুড়ঙ্গের মধ্যে ঢুকে বিষাক্ত গ্যাসের পাল্লায় পড়েননি? ভুবন একটু চিন্তা করে জবাব দিল, সে আমি ঠিক বলতে পারবো না স্যার, তবে ঢুকেই তিনি বেরিয়ে এসেছিলেন ওই তামার পাত্রে, আর কখনো ঢোকার চেষ্টা করেন। ঢুকেই যখন বেরিয়ে এসেছিলেন তখন নিশ্চয় তিনি বিষাক্ত গ্যাসের পাল্লায় পড়েছিলেন। শুনছেন তো নীরেনবাবু, বিষাক্ত গ্যাসের জন্যই আর করালি ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকতে সাহস পান। ভুবন বললে, ওই তামার পাতের লেখাগুলো পড়তে পারলে বোধহয় আবার তিনি ঢোকার চেষ্টা করতেন। আমার বাবাকে তিনি বলেছিলেন, তামার পাতের লেখা থেকে যদি তিনি সুড়ঙ্গের মধ্যে দামি কিছু আছে বলে হদিশ পান, তাহলে ভেতরে ঢোকবার চেষ্টা অবশ্যই আবার করবেন। আমি বললাম, সুড়ঙ্গের মধ্যে বিষাক্ত গ্যাস যদি না থাকতো, করালি নিশ্চয়ই তামার পাতের লেখাগুলোর পাথর ধারের অপেক্ষা না রেখেই সুড়ঙ্গের ভিতর ঢুকতেন। আর ঢুকতেন বই, কারণ অনেক চেষ্টা করেও লেখাগুলি পড়তে তিনি পারেন। লেখাগুলি পড়িয়ে নেওয়ার জন্য কলকাতায় বড় বড় পণ্ডিতদের কাছে গিয়েছিলেন, কিন্তু তারাও পারেননি পাথর ধার করতে। তামার পাতের লেখা যখন দুর্বোধ্যই রইল, তখন সুড়ঙ্গের রহস্য ভেদের জন্য সোজাসুজি ভেতরে ঢুকে যাওয়াই উচিত ছিল তার। করালি তা করেননি বলে অনুমান করছি সুড়ঙ্গের ভেতরে ঢোকাটা নিরাপদ ছিল না। দিন কয়েক বাদে শুনলাম যে করালি মাইতি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। ভুবন বললে, করালির ছেলে বিশ্বম্ভর খুব ভালো মানুষ, তাকে বললে সে হয়তো তামার পাতটা আপনাদের দেখিয়ে দিতে পারে। করালির স্বার্থ শান্তি ছুটে গেলে পর আমরা একদিন বিশ্বম্ভরকে ডেকে পাঠিয়ে অনুরোধ জানালাম তামার পাতটি একবার আমাদের দেখিয়ে যাওয়ার জন্য। আমাদের কথা শুনে মুখ কাচুমাচু করে বিশ্বম্ভর বললে, সে তো আর সম্ভব নয় স্যার, বাবার ইচ্ছে মতোই তামার পাতটা তার চিতার উপরে তুলে দিয়েছিলাম। দীর্ঘ শ্বাস ফেলে নীরেনকে আমি বললাম, তামার পাতের কথা তাহলে ভুলেই যান, সুড়ঙ্গের রহস্য ভেদ আমরা সুড়ঙ্গের মধ্যে ঢুকেই করব। কলকাতা থেকে যন্ত্রপাতি এসে পৌঁছতে তখনও অনেক দেরি। নীরেন বললে, যন্ত্রপাতি না এলে সুড়ঙ্গের মধ্যে না হয় ঢুকতে পারবো না, কিন্তু সুড়ঙ্গের বাইরে কাজকর্ম করতে তো কোনো বাধা নেই। আমি ভাবছি সুড়ঙ্গের চারপাশের পাথরগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করি, হয়তো তাদের মধ্যেই সূত্র পেয়ে যাব সুড়ঙ্গের রহস্য সমাধান। সোৎসাহে আমি বললাম, সে তো খুবই ভালো কথা, দেখুন না পরীক্ষা করে, হয়তো সুড়ঙ্গের মধ্যে না ঢুকেই আপনি সুড়ঙ্গের রহস্য ভেদ করতে পারবেন। দিন কয়েক বাদে একদিন উত্তেজিতভাবে ক্যাম্পে ফিরে এলো নীল। একটা কাগজে মোড়া শিশি আমার হাতে দিয়ে সে বলল, দেখুন না, ভারী মজার জিনিস পেয়ে গিয়েছি আজ। কাগজের মোড়ক খুলে শিশির মধ্যে কয়েক দানা পারদ দেখতে পেলাম। পারদ কোথায় পেলেন? বিস্মিত দৃষ্টিতে নীরেনের মুখের পানে তাকিয়ে আমি প্রশ্ন করলাম। কোয়ার্থের ফাটলের মধ্যে লুকিয়েছিল,
পাথর ভেঙে বের করে এনেছি। নীরেন জবাব দিল, কোয়ার্টসের মধ্যে পারদ? এই যে অসম্ভব ব্যাপার। কোয়ার্টসের মধ্যে নয়, কোয়ার্টসের ফাটলের মধ্যে ছিল। জানেন নিশ্চয় সোনার সূক্ষ্মাতি সূক্ষ্ম দানাকে টেনে বের করে আনার ক্ষমতা পারদের আছে। এই পারদ দিয়ে নিশ্চয়ই ওই সুড়ঙ্গ থেকে খুঁড়ে আনা পাথর থেকে সোনা নিষ্কাশন করে। তার খানিকটা কোয়ার্টসের ফাটলের মধ্যে ঢুকে গিয়ে সংরক্ষিত হয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে তাহলে সোনার খনি ছিল। আমার চোখ দুটি বিস্ফারিত হয়ে ওঠে। নীরেন বলল, ছিল নিশ্চয়, এ পারদই তার প্রমাণ। নীরেনের অনুমান যে সত্য তা যাচাই করার সুযোগ কিছুদিনের মধ্যেই পেলাম। আমাদের ফরমাস করা যন্ত্রপাতি এসে যেতেই সুড়ঙ্গের ভেতরকার অবরুদ্ধ বিষাক্ত বাতাসের মধ্যে বিষাক্ত বায়ু সঞ্চালন করা গেল। তারপর সুড়ঙ্গের মধ্যে ঢুকে একেবারে নিচের দিকে চলে গেলাম আমরা। সুড়ঙ্গ যেখানে শেষ হয়েছে সেখানে সোনার সন্ধান মিলল। সেখানে কোয়ার্টসের সঙ্গে মিশেছিল সোনার ছোট ছোট দানা। আমাদের টর্চের আলোয় জল জল করে উঠল। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।